ছাত্রছাত্রীরা, আজকে আমরা ভৌতবিজ্ঞানের আলো নিয়ে আমরা আলোচনা করব। এই আলো চ্যাপ্টারটিকে মোটামুটি আমি 4 ভাগে ভাগ করেছি। 4 ভাগের জন্য 4টা ছোট ছোট ভিডিও থাকবে, যাতে তোমরা বুঝতে পারো সেইভাবেই ভাগগুলো করা হয়েছে। পরপর তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে, আশা করি তোমরা বুঝতে পারবে। তোমরা জানো শক্তি 8 প্রকার। এই 8 প্রকার শক্তির মধ্যে আলো এক প্রকার শক্তি। আলোকে আমরা দেখতে পাই না, আলো যার উপর পড়ে আমরা তাকে দেখতে পাই। এখন আলো যখন কোনো জিনিসের উপর পড়বে, সাধারণত আমাদের 3 রকমের ঘটনা ঘটিত থাকে। 1, আলোর কিছুটা অংশ সেখানে শোষিত হয়। 2, প্রতিফলন ঘটে। 3, কখনো প্রতিসরণ ঘটে। এই প্রতিফলন বা প্রতিসরণ যাই ঘটুক না কেন, আলো যার উপর পড়ছে তার উপর নির্ভর করে। তো আজকে আমরা আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব। প্রতিসরণ নিয়ে আলোচনা করার আগে প্রতিফলন সম্পর্কে বা প্রতিফলন সম্বন্ধে আমাদের কিছু জানা দরকার। এই নিয়ে কিছু আলোচনা করার প্রয়োজন থাকে বা প্রয়োজন আছে, না হলে তোমরা ঠিকঠাক প্রতিসরণটা বুঝতে পারবে না। এই যে আলোর প্রতিফলন ঘটে, এই ক্ষেত্রে আলো কার উপর পড়ছে তার উপর নির্ভর করে প্রতিফলন ঘটে। আলো যদি স্বচ্ছ সমসত্ব মাধ্যমের উপর পড়ে তাহলে এক ধরনের প্রতিফলন হবে, আর যদি এবড়ো খেবড়ো অস্বচ্ছ মাধ্যমের উপর পড়ে তাহলে আলোর আরেক রকম প্রতিফলন হবে। যে কারণে আলোর প্রতিফলনকে 2 ভাগে ভাগ করা হয়। নাম্বার 1, নিয়মিত প্রতিফলন। নাম্বার 2, অনিয়মিত প্রতিফলন। বা এটাকে কখনো কখনো বিক্ষিপ্ত প্রতিফলনও বলে। আমরা তাহলে একটু বুঝতে চেষ্টা করি নিয়মিত প্রতিফলন কাকে বলে বা কখন হয়, অনিয়মিত বা বিক্ষিপ্ত প্রতিফলন কাকে বলে বা কখন বিক্ষিপ্ত বা অনিয়মিত প্রতিফলন হয়। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে দেখা যাচ্ছে এই একটা দর্পণ। দর্পণ কেন? দর্পণ যদি না হতো, এটা যদি এমনি কাঁচ হতো, তাহলে আলোকরশ্মি ভেদ করে চলে যেত। প্রতিফলন হতে গেলে আলোকে বাধাপ্রাপ্ত হতে হবে। অর্থাৎ আলোকরশ্মি, আমরা জানি আলো সরল রেখায় চলে। আলো সরল রেখা চলতে চলতে কোনো মাধ্যম দ্বারা যদি সে বাধাপ্রাপ্ত হয়, তাহলে আলোর কিছু অংশ পুনরায় আগের মাধ্যমে ফিরে আসে। আমি আবারও বলছি, আলো সরল রেখায় চলতে চলতে কোনো মাধ্যম দ্বারা যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে আলোর কিছু অংশ পুনরায় আগের মাধ্যমে ফিরে আসে। কিছু অংশ এই কারণে বললাম, কিছু আলো ওই মাধ্যম দ্বারা শোষিত হয়, আর বাকি আলোটা পুনরায় আগের মাধ্যমে ফিরে আসে। এই ফিরে আসার ঘটনাটাকেই আমরা বলবো আলোর প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলন কাকে বলে? আলো সরল রেখায় চলতে চলতে কোনো মাধ্যম দ্বারা যদি বাধাপ্রাপ্ত হয়, আলো কি হচ্ছে, পুনরায় আগের মাধ্যমে ফিরে আসে। এই ফিরে আসার ঘটনাটাকে আমরা বলবো আলোর প্রতিফলন। এবার আমি আগেও বলছি, প্রতিফলন 2 ধরনের হয়, একটা নিয়মিত এবং একটা অনিয়মিত বা বিক্ষিপ্ত। নিয়মিত প্রতিফলন কখন হয়? নিয়মিত প্রতিফলন হয় আলো যার উপর আপতিত হবে বা যার উপর গিয়ে আলোটা পড়বে, সেই মাধ্যমটা যদি স্বচ্ছ সমসত্ব এবং মসৃণ হয়, যা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে একটা নিয়মিত প্রতিফলনের ছবি। অর্থাৎ এটা একটা আয়না, তার উপরে এই দুটো আলোকরশ্মি এসে পড়ছে এবং এই আলোকরশ্মি দুটো প্রতিফলিত হয়ে ফিরে গেছে। লক্ষ্য করো,
এরা সমান্তরালভাবে আসছে এবং এরা সমান্তরালভাবে ফিরে গেছে। এই ধরনের প্রতিফলনগুলোকে আমরা বলবো নিয়মিত প্রতিফলন। এখানে তোমরা আরো একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে যার উপর যে প্রতিফলকের উপর আলোটা এসে পড়ছে এটাকে বলে প্রতিফলক। এই যে এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা প্রতিফলক, অর্থাৎ যার উপর এসে আলো পড়ে তাকে আমরা প্রতিফলক বলি। এর উপর আলোক রশ্মি, যে তিনটা আলোক রশ্মি এসে প্রতিফলকের উপর পড়ছে এবং এরা প্রতিফলিত হয়ে ফিরে গেছে। তোমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে আলোক রশ্মি তিনটা যখন আসে তারা সমান্তরালভাবে আসছে, কিন্তু তারা যখন ফিরে গেছে তখন তাদের গতিপথের কোনো ঠিক নেই, এক একজন এক একভাবে ফিরে গেছে। এই ধরনের যখন প্রতিফলন হবে তখন এই ধরনের প্রতিফলনগুলোকে আমরা বলি বিক্ষিপ্ত প্রতিফলন। এই প্রতিফলনগুলোকে আমরা বলি বিক্ষিপ্ত প্রতিফলন। যা উদাহরণ হিসেবে তোমরা সবাই সিনেমা দেখো, এই সিনেমার পর্দাতে এই বিক্ষিপ্ত প্রতিফলনটাকে ব্যবহার করা হয়। এই ধরনের প্রতিফলনকে আমরা বিক্ষিপ্ত প্রতিফলন বলবো। এক্ষেত্রে একটা কথা না বললেই নয়, তোমরা মনে রাখবা প্রতিফলনের পরে আলোক রশ্মি সমান্তরালভাবে ফিরে যেতেও পারে, নাও যেতে পারে, কিন্তু তারা যখন আপতিত আসবে তখন আলোক রশ্মি সমান্তরালভাবে প্রতিফলকের উপর এসে পড়বে। এখানে আরো একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা প্রতিফলক তল। মনে করো কোনো সমতল দর্পণ। সমতল দর্পণ বলতে যাতে আমরা নিজের ছবি দেখে থাকি সেটা সমতল দর্পণ। এই যে রশ্মি একটা আসলো, এটা ফিরে গেল। এই যে রশ্মিগুলো আসে এবং ফিরে যায়, এদের প্রত্যেকের কিন্তু নাম আছে। যে রশ্মিটা এসে প্রতিফলক তলের উপর পড়ে একে বলে আপতিত রশ্মি। আপতিত রশ্মি। যেটা ফিরে যায় সেটাকে বলে প্রতিফলিত রশ্মি। তাহলে এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এখন আমরা যেটা করছি, এই বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করছি যেটা ডট ডট দিয়ে এখানে দেখানো হচ্ছে। তাহলে আপাতিত রশ্মি আর এই লম্ব, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। আবার এই প্রতিফলিত রশ্মি এবং লম্ব এই দুজন মিলে একটা কোণ উৎপন্ন করছে। এই আপাতিত রশ্মি অবিলম্ব, এটাকে লম্ব সাথে যে কোণ, অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলে আপাতন কোণ। আমরা যদি এটা এ ও, এটা মনে করো বি, এটা যদি পি লিখি, তাহলে এ ও পি এটা হচ্ছে আমাদের আপাতন কোণ। অর্থাৎ আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা আপাতন কোণ বলি। আর প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাকে প্রতিফলন কোণ বলে। ভালো করে মনে রাখবে, আমি আবারও বলছি, আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা আপাতন কোণ বলি, এবং প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা প্রতিফলন কোণ বলবো। এখানে আপাতন কোণ কত? আপাতন কোণ হচ্ছে এওপি, অ্যাঙ্গেল এওপি। আর প্রতিফলন কোণ হচ্ছে অ্যাঙ্গেল বিওপি। ঠিক আছে? এই যা প্রতিফলনে দুটো সূত্র আছে। নাম্বার 1, আপাতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান। অর্থাৎ সব নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে, আমি আবারও বলছি যে সূত্র দুটো, সেই সূত্র দুটো হচ্ছে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে। বিক্ষিপ্ত প্রতিফলনের এই ধরনের কোনো সূত্র হয় না। এই সূত্রটা হচ্ছে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ এর মান সমান। অর্থাৎ আমরা যে এই যে আপাতন কোণ লিখছি অ্যাঙ্গেল এওপি, এটা সবসময়ের জন্য অ্যাঙ্গেল বিওপি এটা সমান। আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। বলছি আপাতন কোণ এওপি, প্রতিফলন কোণ বিওপি। যেহেতু আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, তাহলে অ্যাঙ্গেল এওপি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিওপি। এই আপাতন কোণকে আমরা ছোট হাতের আই অক্ষর দ্বারা লিখি, অর্থাৎ এটা হচ্ছে আই। আই কেন? আপাতিত রশ্মির ইংরেজি হচ্ছে ইনসিডেন্টের আই, আর এটা হচ্ছে আর। প্রতিফলন কোণ থেকে আর দ্বারা চিহ্নিত করা হয় কেন?
এইটার ইংরেজি নাম হচ্ছে রিফ্লেক্টেড রে। রিফ্লেক্টেড রে, সেই জন্য আর, অর্থাৎ আই দ্বারা আমরা আপাতন কোণকে বোঝাবো এবং আর দ্বারা আমরা প্রতিফলন কোণকে বোঝাবো। এতক্ষণ যা নিয়ে আলোচনা করলাম এটা হচ্ছে নিয়মিত প্রতিফলনের প্রথম সূত্র। এবারে আসি নিয়মিত প্রতিফলনের দ্বিতীয় সূত্র নিয়ে। লক্ষ্য করো, এই আপাতিত রশ্মিটা এই বিন্দুতে আপতিত হয়েছে, আবার প্রতিফলিত রশ্মিটা এই বিন্দু থেকে ফিরে গেছে, অর্থাৎ আপাতিত রশ্মি এখান থেকে এসে পড়ছে, আবার এই বিন্দু থেকেই প্রতিফলিত রশ্মি ফিরে গেছে। আবার আমরা কি করছি, ওই বিন্দুতেই আমরা লম্ব টানছি। তাহলে দ্বিতীয় সূত্রটা হচ্ছে আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে, অর্থাৎ আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। এটা হচ্ছে আমাদের প্রতিফলনের দ্বিতীয় সূত্র, নিয়মিত প্রতিফলনের দ্বিতীয় সূত্র। আমি আবারও বলছি, এই সূত্র দুটোই নিয়মিত প্রতিফলনের সূত্র। এবার যদি কখনো এরকম হয়, কোনো একটা রশ্মি তারা যদি এইভাবে আপতিত হয়, এই অভিলম্ব বরাবর আপতিত যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রতিফলন কোণের মান 0 ডিগ্রি হবে, অর্থাৎ এই বরাবর আসবে ও এই বরাবরই ফিরে যাবে, অর্থাৎ সে কোনো কোণ উৎপন্ন করতেই পারবে না। অর্থাৎ যেহেতু লম্বভাবে আপতিত হয়েছে, লম্বভাবে ফিরে যাবে, যার জন্য আমাদের প্রতিফলন কোণের মান সর্বদা 0 হবে। এই প্রতিফলন নিয়ে আলোচনা করলাম, এটা মূলত বইতে নেই। এটা এই কারণেই আমরা আলোচনা করছি, কারণ এটা না বুঝলে আমাদের প্রতিসরণের ক্ষেত্রে অসুবিধা হবে। আমরা আগেই বলছি যে আজকে আমরা প্রথম প্রতিসরণ নিয়ে আলোচনা করব। আগে এই প্রতিসরণ আমরা একটু বুঝতে চেষ্টা করি। প্রতিসরণ কাকে বলে? আমরা শুরুতে বলছিলাম আলো সরল রেখায় চলে। আলো সরল রেখা চলে। আলো যে সরল রেখায় চলে, এটা মাধ্যম যখন আলাদা হয়ে যায়, অর্থাৎ আলো সরল রেখায় চলে শূন্য মাধ্যমে। আলো শূন্য মাধ্যমে সরল রেখায় চলে, কিন্তু যদি আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে, তখন আলো তার অভিমুখ পরিবর্তন করে। আলোর এই অভিমুখ পরিবর্তনের ঘটনাটাকে আমরা বলবো আলোর প্রতিসরণ। আমি আবারও বলছি, আলো সরল রেখায় চলে, একদম ঠিক কথা, কিন্তু শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যমে আলো সরল রেখায় চলে, অর্থাৎ যেখানে মাধ্যম একই রকম, একই মাধ্যমে, শূন্য মাধ্যম বা একই মাধ্যমে আলো সরল রেখায় চলে। আলো যখন তার মাধ্যম পরিবর্তন করে, আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, তখন আলো তার অভিমুখ পরিবর্তন করে। আলোর এই অভিমুখ পরিবর্তনের ঘটনাটাকেই আমরা বলবো আলোর প্রতিসরণ। আরেকটা কথা, আমি যেমন একটু আগে বললাম যে আলো একই মাধ্যমে সরল রেখায় চলে, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আলো যখন প্রবেশ করে, তখন আলো তার অভিমুখ পরিবর্তন করে। এক্ষেত্রে আরও একটা কথা বলা দরকার, শুধু অভিমুখ তার পরিবর্তন হয় না, আলো তার গতিরও পরিবর্তন হয়, কারণ আলোর গতিবেগ এক এক মাধ্যমে এক এক রকম। এই একটু আগে যেটা বললাম যে আলো এক এক মাধ্যমে তার গতিবেগ এক এক রকম, এখানে কিছু উল্লেখ আমি করলাম। সেটা হচ্ছে এয়ার, বাতাসে আলোর গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার জল, ওয়াটারে আলোর গতিবেগ হচ্ছে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর গ্লাস অর্থাৎ কাঁচে তার গতিবেগ হচ্ছে 2.0 × 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই জিনিসগুলোকে তোমরা জেনে রাখলে তোমাদের পক্ষে ভালো এই কারণে হবে যে অনেক সময় শর্ট কোশ্চেন এই ধরনের প্রশ্ন আসতে পারে, সেখানে তোমরা এই উত্তরগুলো টমাটো দিতে পারবে। অর্থাৎ এটা পারলে তোমরা মুখস্থ করে নেবে, বাতাসে, জলে এবং গ্লাসে কার গতিবেগ কত। প্রতিসরণে যাওয়ার আগে বা প্রতিসরণ বোঝানোর আগে আলোর আরও একটা ধর্ম সম্বন্ধে তোমাদের বলছি। মনে করো এখান থেকে এই বিন্দু থেকে একটা আলোক রশ্মি আসলো, সে এখানে প্রতিফলিত হলো এই প্রতিফলক দ্বারা।
প্রতিফলিত হয়ে সে এখানে এসে পৌঁছালো। মনে করো এই বিন্দুতে বি বিন্দুতে প্রতিফলিত হয়ে সি বিন্দুতে পৌঁছালো। এখানে যদি আমরা আরো একটা প্রতিফলক রাখি তাহলে সে এই বিন্দুতে এসে পৌঁছালো ডি বিন্দুতে। আমি আরো একবার বলছি, এই বিন্দু থেকে কোনো একটা আলোক রশ্মি এই প্রতিফলকের উপর পড়লো, প্রতিফলিত হয়ে সে এখানে আসলো। এখানে আরো একটা প্রতিফলক রাখা আছে, এই প্রতিফলক আবার প্রতিফলিত হয়ে এই বিন্দুতে আসলো। অর্থাৎ আলোক তার গতিপথ হচ্ছে এটা, এবি থেকে ডিসি, ডিসি হয়ে সিডি। মনে রাখতে হবে আর কোনোভাবেই ডি বিন্দু থেকে ওই আলোক রশ্মিকে এই বিন্দুতে পৌঁছানো যাবে না। শুধুমাত্র একমাত্র রাস্তা, সেই যদি ঠিক আগের রাস্তাতেই যদি সে চলে তাহলে সে পুনরায় আগের স্থানে ফিরে আসতে পারবে। এছাড়া আমাদের দ্বিতীয় কোনো রকম অপশন নেই, বা দ্বিতীয় কোনোভাবেই সে আগের অবস্থানে ফিরে আসতে পারবে না। অর্থাৎ আলো যে পথে সে গিয়েছিল পুনরায় সেই পথেই একমাত্র সে আগের অবস্থানে আসতে পারবে। এছাড়া আর কোনোভাবেই সে পুনরায় আগের অবস্থানে ফিরতে পারবে না। দেখো এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই একটা আলোক রশ্মি এসে পড়ছে। এটা কিন্তু প্রতিফলক তল নয়, এটাকে দুটা মাধ্যমের বিভেদ তল বলে। কথাটাকে বুঝতে চেষ্টা করবা। আগে যেটাকে আমরা প্রতিফলক তল বলছি, এটাকে আমরা সেটা বলতে পারবো না, এটাকে বিভেদ তল বলবো। কারণ লক্ষ্য করছো এটা হচ্ছে বায়ু মাধ্যম, এটা হচ্ছে জল। অর্থাৎ এই যে তলটা এটা হচ্ছে দুটা মাধ্যমকে আলাদা করছে, তাই এটাকে আমরা বলবো এই যে এটা হচ্ছে আমাদের বিভেদ তল। এই বিভেদ তলে একটা আলোক রশ্মি এসে পড়ছে। এবার যদি এটা একই মাধ্যম থাকতো তাহলে আলোক রশ্মিটা হয়তো এই বরাবর যেত। আমি আবারও বলছি, বিভেদ তলের উপর একটা আলোক রশ্মি এসে পড়লো, অর্থাৎ আপাতিত রশ্মি বিভেদ তলের উপর এসে পড়লো। আমরা জানি আলো সরলরেখায় চলে, একই মাধ্যমে আলো সরলরেখায় চলে। এটা যদি আলাদা কোনো মাধ্যম না হতো, একই মাধ্যম থাকতো, তাহলে ওর এই বরাবর যাওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু এটা আলাদা মাধ্যম, এটা বায়ু, এটা জল, তাহলে ও এই বরাবর চলে যাবে, আলোক রশ্মিটা এই বরাবর চলে যাবে। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের আপাতন কোণ, এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ। আমি আবারও বলছি, আপাতন কোণ কেন? আমরা যখন প্রতিফলন বুঝিয়েছিলাম তখন বলছিলাম যে আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা আপাতন কোণ বলবো। ওই কারণে এটা হচ্ছে আপাতন কোণ। এখানে প্রতিসৃত রশ্মি, ওটা ছিল প্রতিফলিত রশ্মি, এই রশ্মিটাকে বলে প্রতিসৃত রশ্মি। প্রতিসৃত বানানটা উচ্চারণ হচ্ছে প্রতিসৃত, এই রশ্মিটাকে বলে প্রতিসৃত রশ্মি। তাহলে প্রতিসৃত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটাকে আমরা বলবো প্রতিসরণ কোণ। আর এই যে কোণটা যতটুকু সে সরে গেছে এটাকে বলে চ্যুতি কোণ, যাকে আমরা এই অক্ষর দ্বারা লিখি, অর্থাৎ ডেল। এই চিহ্ন দ্বারা লিখি, এটাকে ডেল বলে। তাহলে আপাতন কোণকে আমরা আই দ্বারা লিখি, প্রতিসরণ কোণকে আমরা আর দ্বারা লিখি। আর এই চ্যুতি কোণ যতটুকু সে সরে গেছে, যাওয়া উচিত ছিল এই বরাবর কিন্তু সে গেছে এই বরাবর, তাহলে এইটুকু সে সরে গেছে, এইটুকু তার চ্যুতি হয়েছে, তাই এটাকে বলে চ্যুতি কোণ, যেটাকে আমরা এই চিহ্ন দ্বারা লিখি, এটা ডেল। এইবার যে একটু আগে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে আলোক রশ্মি সবসময়ের জন্য কি হচ্ছে, যদি আগের অবস্থানে ফিরে আসতে হয় তাহলে তার একই রাস্তায় ফিরে আসতে হবে, অন্য রাস্তা সে আগের অবস্থানে যেতে পারবে না। তাহলে এবার যদি আমরা উল্টো করে ভাবি, এখান থেকে একটা আলোক রশ্মি যাওয়া শুরু করলো, এটা ঘনমাধ্যম, তাহলে সে এই রাস্তাতে যাবে। অর্থাৎ যেহেতু সে রাস্তা পরিবর্তন মানে আগের জায়গায় পৌঁছাতে গেলে অন্য কোনোভাবেই পৌঁছাতে পারবে না, তাকে একই রাস্তাতেই যেতে হবে। তাহলে সে যদি এদিক থেকে যাওয়া শুরু করে তাহলে সে এই বরাবর যাবে। এই ক্ষেত্রেও তোমরা লক্ষ্য করতে পারতেছো যে ঘনমাধ্যম থেকে যদি আলোর লঘু মাধ্যমে যায় সেক্ষেত্রে কি হচ্ছে, আলোক রশ্মি প্রতিসরণ কোণের থেকে আপাতন কোণটা বড় হচ্ছে। অর্থাৎ এটাকে যদি আমরা এক কথায় বলতে যাই তাহলে আমরা এইভাবে বলবো যে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে যায় তাহলে কি হচ্ছে, আলোক রশ্মি অবিলম্বের দিকে সরে আসছে, কাছে সরে আসছে। ওর এই বরাবর যাওয়া উচিত ছিল, ও
ও অবিলম্বের কাছে চলে আসে, অর্থাৎ ও অবিলম্বের দিকে সরে আসে। অর্থাৎ আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে অর্থাৎ হালকা মাধ্যম বা পাতলা মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে যায়, তাহলে আলোক রশ্মি অবিলম্বের দিকে সরে আসে। এইবার এই ছবিটাকে তোমরা লক্ষ্য করো, এখানে আরো একটা ছবি আছে। এই ছবিতে এটা জল, এটা হচ্ছে আমাদের লঘু মাধ্যম, সরি ঘন মাধ্যম, এটাকে মনে করো এটা বায়ু, এর থেকে এ হালকা মাধ্যম। এটা হচ্ছে আমাদের বিভেদ তল, এটা হচ্ছে বিভেদ তল। এবার এই আলোক রশ্মি বিভেদ তল এসে এই বিন্দুতে আপতিত হলো। এবার কি হচ্ছে, ও যাওয়া হয়তো উচিত ছিল ওর এই বরাবর, যেটা এই বরাবর যাওয়া উচিত ছিল, কিন্তু ও এই বরাবর চলে গেল। তাহলে ও কি করলো, অবিলম্ব থেকে দূরে সরে গেল, এই যে এটা। অর্থাৎ আলোক রশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, তাহলে কি হচ্ছে, আলোক রশ্মি কি হচ্ছে, অবিলম্ব থেকে দূরে সরে যায়। ওর যাওয়া উচিত ছিল এই বরাবর, সে না গিয়ে এই বরাবর গেল। তার মানে আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে গেল। তাহলে এই ক্ষেত্রে চ্যুতিগুণ কত, ওর যাওয়া উচিত ছিল এইটুকু গেল, তাহলে এই ক্ষেত্রে চ্যুতিগুণ কিন্তু এটা। অর্থাৎ এটা এই যে এটাই পুরোটা হচ্ছে প্রতিসরণ কোণ, আর কিন্তু চ্যুতিগুণ হচ্ছে এটা। আমি আগেই বলছি যতটা সরে গেছে ওর এতটা সরছে, ওর যাওয়া উচিত ছিল এই বরাবর, ও গেছে এই বরাবর, তার মানে ওর চ্যুতি হচ্ছে এতটা, এটা সরে গেছে। এই ক্ষেত্রে এটা আপাতন কোণ, এটা প্রতিসরণ কোণ, এটা চ্যুতি কোণ। তাহলে কি হচ্ছে, আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, তাহলে আলোক রশ্মি কি হচ্ছে, অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে এই দুটোকে, মূল কথাটাকে যদি আমরা সর্বশেষে একটু আলোচনার মাধ্যমে আনি, তাহলে ব্যাপারটা এরকম। প্রতিসরণের এক নাম্বার নিয়ম হচ্ছে, আলোক রশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তাহলে কি হচ্ছে, প্রতিসৃত রশ্মি অবিলম্বের দিকে সরে আসে। আমি আবারও বলছি, আলোক রশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তাহলে প্রতিসৃত রশ্মি সবসময়ের জন্য অবিলম্বের দিকে সরে আসে। আর আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, তাহলে প্রতিসৃত রশ্মিটা সবসময়ের জন্য অবিলম্ব থেকে দূরে সরে যায়। এই যে এটা দূরে সরে গেছে। এবারে আমরা আসছি যে প্রতিফলনের যেরকম সূত্র আছে, প্রতিসরণেরও সূত্র আছে। এবার আমরা প্রতিসরণের সূত্র নিয়ে আলোচনা করব। প্রতিসরণের সূত্র নিয়ে আলোচনা করতে গেলে, এতক্ষণ এর আগে আমরা দুটো ছবি তোমাদেরকে দেখিয়েছি, ঠিক ওরকমই আরো একটা ছবি। এখানে আরেকটু ডিটেল আমরা যাচ্ছি। এখানে এই যে ছবিটা আছে, এটা PQ, এটা হচ্ছে বিভেদ তল। এটাকে আমরা বলবো বিভেদ তল। কেন, এই PQ এই উপর এবং এই দুটো মাধ্যমকে আলাদা করছে। এটা এটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম। সে যা কিছু হোক, আমার দেখা দরকার নেই, বাতাস হোক, জল হোক, যা কিছু হোক। তাহলে আমাদের কি হচ্ছে, এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। তাহলে লঘু মাধ্যম থেকে ওয়ে আপতিত রশ্মি এসে ও বিন্দুতে আপতিত হলো। এবার যদি মাধ্যমটা একই থাকতো, তাহলে ও এডেস বরাবর ওর যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু মাধ্যমটা আলাদা, তাই সে ওর অভিমুখটা পরিবর্তন করবে। আর লঘু মাধ্যম থেকে যেহেতু ঘন মাধ্যমে যাচ্ছে, তাই সে অবিলম্বের দিকে সরে আসবে, যেটা নিয়ে আমরা আগেও বলছি। তাইলে এই OB, এই রশ্মিটা হচ্ছে আমাদের প্রতিসৃত রশ্মি। তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি OB, আর এটা হচ্ছে যেটা যাওয়ার কথা ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের আপাতন কোণ, এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ, আর এটা হচ্ছে আমাদের চ্যুতি কোণ, যেটাকে আমরা এই চিহ্ন দ্বারা আমরা লিখি। তাহলে এবার আমরা প্রতিসরণের 1 নম্বর সূত্র নিয়ে আলোচনা করি। 1 নম্বর সূত্রটা হচ্ছে একদম প্রতিফলনের সূত্রের মতো, শুধু একটা শব্দ যদি আমরা পাল্টে দিই, তাহলে প্রতিফলনের সূত্রটাই প্রতিসরণের সূত্র হয়ে যাবে। সেই শব্দটা কি, প্রতিসৃত রশ্মি। প্রতিফলিত রশ্মির জায়গায় প্রতিসৃত রশ্মি। আমরা প্রতিফলনে বলছিলাম যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। এই ক্ষেত্রে আপাতিত রশ্মি এটা, প্রতিসৃত রশ্মি এটা, আপতন বিন্দু এটা, অঙ্কিত অবিলম্ব এই যে এন ইন্ডেক্স,
এটা হচ্ছে আমাদের অবিলম্ব। এরা একই সমতলে অবস্থান করে, অর্থাৎ এই এই বিন্দুতে আপতিত হয়েছে, এই বিন্দু থেকে প্রতিষ্ঠিত হয়েছে, এই বিন্দুতেই আমরা অবিলম্ব বা লম্ব অঙ্কন করছি। সেই কারণে প্রথম সূত্রটা হচ্ছে আপাতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে অবস্থান করে। এটাই হচ্ছে আমাদের প্রতিসরণের প্রথম সূত্র। আমরা এবার প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা বোঝার চেষ্টা করব। এই প্রতিফলনের দ্বিতীয় সূত্রটার আরও একটা আমরা অনেক সময় বলা হয়, অনেক সময় না তো বলাই হয়, সেটা হচ্ছে স্নেলের সূত্র নামে এই প্রতিফলনের দ্বিতীয় সূত্রটা প্রতিসরণ। এই প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা স্নেলের সূত্র নামেও পরিচিত। লক্ষ্য করো, এখানে এটা একটা বিভেদ তল, কথার কথা পি, এটা কিউ, এটা একটা বিভেদ তল। এই একটা আলোক রশ্মি আপতিত এই এ বিন্দুতে আপতিত হলো, ঠিক আছে। এটা হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি, তাহলে এটা হচ্ছে আপাতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে এখানে আলোক রশ্মিটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে। আমরা আগেও বলছি আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তার অভিমুখ পরিবর্তিত হয়। কিরকম না, অবিলম্বের দিকে সরে আসে। এই যে অবিলম্বের দিকে সরে আসে, এই বরাবর যাওয়া উচিত ছিল, ও যেতে পারেনি। এবার স্নেলের সূত্র, স্নেল বলছে যে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন সর্বদা ধ্রুবক। আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন সর্বদা ধ্রুবক। এই প্রসঙ্গে আরো একটা কথা যেটা না বললেই নয়, নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে এটা সঠিক। অর্থাৎ এটা যদি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে এই কথাটা সঠিক, আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন সর্বদা ধ্রুবক। এটাকে যদি আমরা তার গাণিতিক হিসাবে প্রকাশ করতে চাই তাহলে হচ্ছে এরকম, সাইন আই বাই সাইন আর, অর্থাৎ আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এদের যে অনুপাত এটা সর্বদা হচ্ছে ধ্রুবক। অর্থাৎ এই ক্ষেত্রে যদি মনে করো লঘু মাধ্যমটা যদি বাতাস হয়, অর্থাৎ এআইআর এআর, এটা ঘন মাধ্যমটা যদি জল হয় ওয়াটার, তাহলে আমাদেরকে লিখতে হবে এ ডাব্লিউ। অর্থাৎ আলোক রশ্মিটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে। এই ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন হচ্ছে ধ্রুবক, অর্থাৎ এ মিউ ডাব্লিউ। এটা হচ্ছে আমাদের স্নেলের সূত্র। কিন্তু এই যে এটাকে বলে মূলত যে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে মান, এটাকে বলে প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক অর্থাৎ এটা হচ্ছে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। এ মানে এয়ার, ডাব্লু মানে ওয়াটার, এটা হচ্ছে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। এবার আমরা একটু অন্যভাবে এই সূত্রটা একটু ভাবার চেষ্টা করি। মনে করো এখানে আরো একটা ছবি আছে, এটাতে আলোক রশ্মিটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে। এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম। অর্থাৎ এই ঘন মাধ্যমটা যদি জল হয়, এটা যদি আমাদের মনে করো বায়ু হয়, তাহলে কি হচ্ছে আমরা দেখি। এখানে পি কিউটা হচ্ছে আমাদের বিভেদ তল, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি, এটা মনে করো অবিলম্ব। তাহলে এটা হচ্ছে আমাদের আপাতন কোণ, এই যে কোণটা এটা হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে আমরা আগে দেখছি যে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে প্রবেশ করে, তাহলে আলোক প্রতিষ্ঠিত রশ্মিটা, আমি আবারও বলছি, প্রতিষ্ঠিত রশ্মিটা অবিলম্ব থেকে দূরে সরে যায়। কেন? ওর এই বরাবর যাওয়া উচিত ছিল, ও আরো বেশি কোণ করে ও প্রতিষ্ঠিত হয়েছে। এই ক্ষেত্রে স্নেলের সূত্রটা এরকম হবে, সাইন আই
বাই সাইন আর ইকুয়াল টু জল মানে ওয়াটার মিউ এ, অর্থাৎ জলের সাপেক্ষে বাতাসের প্রতিসারাঙ্ক হচ্ছে এটা, এটা হচ্ছে ডাব্লিউ মিউ এ, এটা হচ্ছে জলের সাপেক্ষে বাতাসের প্রতিসারাঙ্ক সরাঙ্ক। তোমরা এই দুটো জিনিস লক্ষ্য করো, তাহলে এটা হচ্ছে বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, আর এটা হচ্ছে জল সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক। কিভাবে লেখা হচ্ছে লেখাটা লক্ষ্য করো, সাইন আই বাই সাইন আর এখানেও আছে, এখানেও সাইন আই বাই সাইন আর আছে, এখানে লেখা হচ্ছে এ মিউ ডাব্লিউ, এখানে লেখা হচ্ছে ডাব্লিউ মিউ এ, অর্থাৎ এটা হচ্ছে বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, আর এটা হচ্ছে জল সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক। অর্থাৎ আরেকটু ক্লিয়ার করে বলতে গেলে বলতে হয়, এটা আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন হবে প্রতিসরাঙ্ক এটা হবে, আর যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তাহলে প্রতিসরাঙ্ক এটা হবে। অর্থাৎ দুই ক্ষেত্রে সাইন আই বাই সাইন আর, অর্থাৎ আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন হচ্ছে এটা এবং এটা। তোমরা স্নেলের সূত্রে তোমরা শুনলা বা আমরা বলছি যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, এই যে প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক নিয়ে আমরা একটু আলোচনা করছি। আমরা কাকে প্রতিসরাঙ্ক লিখি? মিউ। এই প্রতিসরাঙ্কটা কি? প্রতিসরাঙ্কটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই আলোটা যে মাধ্যমে প্রবেশ করে তার অভিমুখ পরিবর্তন করবে সেই মাধ্যমে আলোর বেগ। কথাটাকে বুঝতে আমি আবারও বলছি, আলোটা যে মাধ্যমে প্রবেশ করবে সেই মাধ্যমে আলোর বেগ। আলো যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে সেই ঘন মাধ্যমের আলোর বেগ, আর যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তাহলে লঘু মাধ্যমে আলোর বেগ। আমি আবারও বলছি, সেটা হচ্ছে প্রতিসরাঙ্ক হচ্ছে যে মাধ্যমে প্রবেশ করবে সেই মাধ্যমে আলোর বেগ। অর্থাৎ আলোটা যদি বাতাস থেকে জলে প্রবেশ করে তাহলে এখানে হচ্ছে জলের মাধ্যমে আলোর বেগ। আর যদি এরকম হয় যে না এটা জল থেকে বাতাসে প্রবেশ করছে তাহলে তখন এটা হবে বাতাসের মাধ্যমে আলোর বেগ, বাতাসের মাধ্যমে আলোর বেগ। অর্থাৎ খুব অল্পের মধ্যে বলতে গেলে প্রতিসরাঙ্কটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে আমরা আগে যেটা বলছিলাম, যদি এরকম হয়, আমি আবারও বলছি, এই তাহলে এটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই এটা হচ্ছে যেহেতু জলে প্রবেশ করছে জল মাধ্যমে আলোর বেগ। যদি এটা এরকম হয় তাহলে প্রতিসরাঙ্কটা হবে বায়ু মাধ্যমে বেগ, সরি এটা হচ্ছে জল মাধ্যমে, জলের মাধ্যমে আলোর বেগ বাই বায়ুর মাধ্যমে আলোর বেগ। আমি বলছি সেটা হচ্ছে যদি আমাদের এরকম হয় মিউ ইকুয়াল টু হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই আলো যে মাধ্যমে প্রবেশ করবে সেই মাধ্যমের আলোর বেগ। এই কথাটাকে ভালো করে মনে রাখবে।
অর্থাৎ মিউটা শূন্য মাধ্যমে প্রতিসরাঙ্ক ইকুয়াল টু যে শূন্য মাধ্যমে আলোর বেগ বা আলো যে মাধ্যমে প্রবেশ করবে সেই মাধ্যমে আলোর বেগ। একটু আগে আমরা স্নেলের সূত্রে যেটা দেখলাম, আমরা স্নেলের সূত্র থেকে প্রতিসরাঙ্ক শব্দটা আসার ফলে প্রতিসরাঙ্কর আলোচনায় আমরা চলে গেছি। আমরা পুনরায় আবার স্নেলের সূত্রে ফিরে যাচ্ছি। আমরা কি দেখছি, আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের ক্ষেত্রে প্রবেশ করলে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু এ মিউ ডাব্লু। এক্ষেত্রে আলোক রশ্মিটা বাতাস থেকে জলে প্রবেশ করছে। আর যদি আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তখন সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ মিউ এ। এটাকে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি, অর্থাৎ এ মিউ ডাব্লিউ। বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সমান্তরাল কাচ ফলকের মধ্য দিয়ে আলোক প্রতিসরণ। এটা তোমাদের বইতে যেভাবে আছে আমি একটু অন্যভাবে করার চেষ্টা করছি। আমার মনে হয় এটা অনেক বেশি সোজা হবে। তোমরা একটু লিখে লিখে করবে, পজ করে নিয়ে, তাহলে বোধহয় অনেক তাড়াতাড়ি মনে রাখতে পারবে এবং প্রমাণটাও অনেক বেশি সোজা হবে। আমরা এখানে একটা সমান্তরাল কাচ ফলক নিয়েছি, এই কারণে যার এই বাহু সমান্তরাল, এটা সমান্তরাল। ছবিটা আমরা আগে এঁকে নিয়েছি। এবার এই যে আলোক রশ্মি, মনে করো এ পি আলোক রশ্মি এই বিন্দুতে এসে পড়ল, প্রতিষ্ঠিত হয়ে মনে করো কিউ বিন্দুতে আসলো, আসার পরে আবার প্রতিষ্ঠিত হয়ে আরে পৌঁছালো। এই আলোক রশ্মিটার গতিপথটা হচ্ছে এ বিন্দু থেকে শুরু করলো, এখানে একরকম মাধ্যম, হালকা মাধ্যম, তারপরে কাছে আসলো, এটা ঘন মাধ্যম, আবার সে বায়ুতে প্রবেশ করলো, আবার হালকা মাধ্যম। আমরা জানার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব এই দুই ক্ষেত্রে আলোর প্রতিসরণটা কেমন হচ্ছে। এর আগেও আমরা আলোচনায় আমরা যেটা বলছি যে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে প্রবেশ করে, প্রতিষ্ঠিত রশ্মিটা অবিলম্বের দিকে সরে আসে। আবার যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তখন আলোক রশ্মি অর্থাৎ প্রতিষ্ঠিত রশ্মিটা অবিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করলো সেটা আপাতন কোণ, সেটাকে আমরা I1 দ্বারা লিখলাম। এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটাকে আমরা R1 দ্বারা লিখলাম। এই যে এই কোণটাকে আমরা R2 দ্বারা লিখলাম, আর এটাকে আমরা I2 দ্বারা লিখলাম। তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ এই যে আলোক রশ্মিটা যখন বায়ু থেকে কাচের মধ্য দিয়ে পুনরায় বায়ুর মধ্যে প্রবেশ করলো, এই ক্ষেত্রে দুবার প্রতিসরণ হয়েছে। একবার কোথায় প্রতিসরণ হয়েছে, আলোক রশ্মিটা যখন বায়ু থেকে কাচে প্রবেশ করলো এখানে একবার প্রতিসরণ হয়েছে, যার প্রতিসরণ কোণ R1। আবার আলোক রশ্মি যখন কাচ থেকে বায়ুতে প্রবেশ করলো এখানেও আরেকবার প্রতিসরণ আলোক রশ্মি প্রতিষ্ঠিত হয়েছে, এই ক্ষেত্রে প্রতিসরণ কোণ I2 এবং আপতন কোণ R2। এবার আমরা এই বিন্দুতে আর এই দুই বিন্দুতে আমরা প্রতিসরাঙ্ক বের করব, স্নেলের সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে আমরা যে মনে করো এটা যদি এয়ার হয় বাতাস, এটা জি, আবার এটা এ, অর্থাৎ বাতাস থেকে কাঁচে প্রবেশ করলো,
কাছ থেকে আবার সে বাতাস প্রবেশ করলো। তাহলে আমরা এই বিন্দুতে যদি স্নেলের সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে, সাইন আই বাই সাইন আই নয়, সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান ইকুয়াল কি এ মিউ জি। এটাকে যদি আমরা 1 নং দিই, এবার এই বিন্দুতেও যদি আমরা স্নেলের সূত্র প্রয়োগ করি তাহলে কি হচ্ছে, সাইন আর টু বাই সাইন আই টু ইকুয়াল টু জি মিউ এ। এটাকে আমরা এইভাবে যদি লিখি 1 বাই লিখি, এটা তোমাদের আগেই বলেছি, এরকম আমরা লিখতে পারি এ মিউ জি। এটা 2 নং। এবার আমরা যদি 1 নং ও 2 নং গুণ করি, এটা 2 নম্বর এই দিলাম, তাহলে 1 নং ও 2 নং গুণ করে পাই। তাহলে 1 নং আর 2 নং যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে, সাইন সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান ইন্টু সাইন আর টু বাই সাইন আই টু ইকুয়াল টু এ মিউ জি ইন্টু 1 বাই এ মিউ জি। আচ্ছা, আলাদা মিউ জি। তাহলে আমরা দেখো এখানে লক্ষ্য করো ছবিতে আর ওয়ান আর আর টু একই, আর ওয়ান আর টু সমান, কারণ এটাও বিলম্ব এটাও বিলম্ব, এটা সমান। তাহলে কি হচ্ছে, সুতরাং আচ্ছা না লেখো, যেহেতু আর ওয়ান ইকুয়াল টু আর টু, তাহলে সুতরাং কি হচ্ছে, সাইন আই ওয়ান বাই সাইন আই টু ইকুয়াল টু 1। এটা কেটে যাবে, এ মিউ জি কেটে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, আমাদের জায়গা নেই, তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি, সাইন আই সাইন আই ওয়ান ইকুয়াল টু সাইন আই টু, দেয়ারফর আই ওয়ান ইকুয়াল টু আই টু, অর্থাৎ দুটো কোণই সমান। এখানে যে দুটো কোণ আই ওয়ান ইকুয়াল টু আই টু। এই প্রসঙ্গে আরেকটু বলে রাখি যে এই আর ওয়ান ইকুয়াল টু আর টু তোমাদের আগে বলেছিলাম, এটাও বিলম্ব এটাও বিলম্ব, অর্থাৎ এই দুটো সমান্তরাল, এটা হচ্ছে ভেদক, যেই কারণে আর ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমাদের আর টু। আর যেটা মূল কথা সেটা হচ্ছে, কোনো একটা আলোক রশ্মি কাচ ফলকের মধ্য দিয়ে প্রবেশ করার পর প্রতিষ্ঠিত হয়ে যখন বেরিয়ে যাবে, সে যেই কোণে সে আপতিত হয় ঠিক একই কোণে সে প্রতিষ্ঠিত হয়। এটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রতিসরণের জন্য কৌণিক চ্যুতি। একটু লিখে নিচ্ছি, প্রতিসরণের জন্য কৌণিক চ্যুতি। এখানে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মনে করো বিভেদ তল, আমরা যে কোনো একটা নাম দিতেই পারি। এটা পি কিউ হচ্ছে বিভেদ তল, এটা এ, এটা ও, এটা মনে করো বি, এটা যা খুশি একটা দিলাম সি, এটা এন, এটা এন। তাহলে এটা একটা আলোক রশ্মি এখানে আপতিত হলো, প্রতিষ্ঠিত হয়ে এও আলোক রশ্মি পি কিউ বিভেদ তলে আপতিত হওয়ার পরে প্রতিষ্ঠিত হয়ে ওবি বরাবর চলে গেল। তাহলে কি হচ্ছে, ওর যাওয়া উচিত ছিল এই বরাবর, কিন্তু এই বরাবর কেন গেল? এটা হচ্ছে আমাদের লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। অর্থাৎ আমরা যেটা দেখতে চাচ্ছি যে লঘু মাধ্যম থেকে আলোক রশ্মি যদি ঘন মাধ্যমে প্রবেশ করে তাহলে তার চ্যুতি কোণ কি হচ্ছে। এবার
লক্ষ্য করো এই যে আছে, এই যে কোণটা আর আমাদের এই কোণটা সমান। কেন সমান? এরা বিপরীত কোণ। আমরা জ্যামিতিতে জানি যে দুটো সরলরেখা যদি পরপর ছেদ করে তাহলে বিপরীত দিকের কোণ দুটো সমান হয়। আমরা লিখলাম এখানে কি হচ্ছে, সুতরাং কোণ এ ও এন ইকুয়াল টু কোণ বি ও এন, না এন ও সি, এন ও সি, অর্থাৎ এই কোণটা সমান। এবার আমরা এটা লিখতে পারি অ্যাঙ্গেল এ ও এন ইকুয়াল টু এন ও সি, এন ও সি ইকুয়াল টু কি হচ্ছে অ্যাঙ্গেল এন ও বি প্লাস অ্যাঙ্গেল বি ও সি। এবার লক্ষ্য করো এই যে কোণটা, এটা হচ্ছে আমাদের আপাতন কোণ। আমরা আপাতন কোণ কি দিয়ে লিখি? আই দিয়ে। এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ আমরা কি দিয়ে লিখি? আর দিয়ে। এটা হচ্ছে আমাদের চ্যুতি কোণ, চ্যুতি কোণ আমরা কি লিখি? ডেল দিয়ে। এবার আমরা তাহলে এ ও এন এই অ্যাঙ্গেলের পরিবর্তে আমি লিখতে পারি আই এ ও এন ইকুয়াল টু আই ইকুয়াল টু বি ও এন ইকুয়াল টু আর, আর বিওসি ইকুয়াল টু হচ্ছে আমাদের ডেল। এই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডেল ইকুয়াল টু আই মাইনাস আর, অর্থাৎ আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে তার চ্যুতি কোণটা হবে আপাতন কোণ বিয়োগ প্রতিসরণ কোণ। এবারেও আমরা প্রতিসরণের জন্য কৌণিক চ্যুতি আমরা বের করব, কিন্তু এটা আগেরবার আমরা যেটা বের করেছিলাম আলোক রশ্মিটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেছে, এবার কিন্তু আমরা বের করবো আলোক রশ্মি এখানে কি হচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে। আলোক রশ্মিটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে। তোমরা জানো আমরা এর আগেও বলছি প্রতিসরণের যে নিয়ম, দুটো নিয়ম। একটা নিয়ম হচ্ছে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে অবিলম্বের দিকে সরে আসে, আর ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে প্রবেশ করে তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। আমাদের এখানে যেটা আমরা নিয়ে আলোচনা করছি, আমরা ঠিক আগের মতোই মনে করো বিভেদ তলটাকে পি কিউ দিয়ে লিখলাম, আপতিত রশ্মি এ ও, প্রতিষ্ঠিত রশ্মিকে দিলাম আমরা ও বি, এটাকে আগের মতোই মনে করো আমরা এন এন ড্যাশ দিলাম, এটা মনে করো সি বা কিছু লিখলাম। ঠিক আছে, তাহলে আমরা ঠিক আগের মতো করে যদি ভাবি, এখানে কি হচ্ছে অ্যাঙ্গেল এ ও এন আপাতন কোণ ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল এন ও সি। কারণ এই এসি আর এন এন ড্যাশ এরা পরস্পর বিন্দুতে ছেদ করছে, তাহলে এই কোণটা এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। আমরা জানি জ্যামিতি নিয়ম অনুযায়ী বিপ্রতীপ কোণ সমান হয়। তাহলে আমরা এবার এটা লিখলাম, সুতরাং অ্যাঙ্গেল এ ও এন ইকুয়াল টু এনওসি। এই এনওসির পরিবর্তে আমি কি লিখতে পারি? অ্যাঙ্গেল বি ও এন ড্যাশ মাইনাস অ্যাঙ্গেল বি ও সি। অর্থাৎ এই কোণটা পেতে গেলে পুরো কোণটা থেকে যদি আমি এই কোণটাকে বাদ দিই তাহলেই আমি একমাত্র পেতে পারি এনওসি। এনওসি এই অ্যাঙ্গেলটা পাওয়ার জন্য এই পুরো কোণটা থেকে যদি আমি এই কোণটাকে ভুল বলছি, এই কোণটাকে পেতে গেলে পুরো কোণটা থেকে আমাকে এইটুকুকে বাদ দিতে হবে। আমি আবারও বলছি, এই যে এনওসি এই কোণটাকে পেতে গেলে এই পুরো কোণটা থেকে আমাকে এইটুকুকে যদি আমি বাদ দেই তবেই আমি এই কোণটা পেতে পারি, ছবি যা বলছে। তাহলে এইবার আমরা এটা কি অ্যাঙ্গেল, এটাকে আমরা কি জানি আপাতন কোণ আই। এই যে এটা অ্যাঙ্গেল বিওএন, এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ, আর চ্যুতি কোণ হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এটা ডেল। আমরা যদি এখন একটা মানটা বসিয়ে দিই, কোণটা আই ইকুয়াল টু বিও এন ড্যাশ মানে হচ্ছে আর মাইনাস বিওসি এটা হচ্ছে ডেল। তাহলে আমরা এখান থেকে পেতে পারি ডেল ইকুয়াল টু আর মাইনাস আই। আমরা আগে দেখছিলাম চ্যুতি কোণ ইকুয়াল টু হচ্ছে আপাতন কোণ বিয়োগ প্রতিসরণ কোণ,
সেই ক্ষেত্রে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে। কিন্তু আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চ্যুতি কোণ ইকুয়াল টু হচ্ছে প্রতিসরণ কোণ বিয়োগ আপাতন কোণ। এবারে প্রিজমের প্রধান ছেদ বরাবর আলোর যে প্রতিসরণ এটা আমরা নির্ণয়ের চেষ্টা করব। এটা নির্ণয়ের আগে আমাদের যেটা জানা দরকার প্রিজমটা কি জিনিস বা প্রিজমের আকৃতি কেমন, ওর অনেক ধর্ম আছে, আমরা সেই ধর্ম নিয়ে খুব একটা আলোচনা করব না। তো এই যে প্রিজম হচ্ছে একটা সুষম ঘনবস্তু। এই সুষম ঘনবস্তুটা এই যে দেখতে পাচ্ছি এখানে ছবিটা দেখা যাচ্ছে, এটাকে বলে প্রান্ত রেখা। আবার এ সি এফ ডি বা এ বি ই ডি এইগুলোকে বলে প্রতিসারক তল, যার মধ্যে দিয়ে আলো ঢুকবে বেরোবে। তাহলে আমি আবারও বলছি এ সি এফ ডি বা এ বি ই ডি এগুলোকে বলে প্রতিসারক তল। ঠিক আছে, এবার আমরা প্রিজমটার প্রান্ত রেখা বরাবর সমকোণে আমরা যদি কোনো একটা সমতল কল্পনা করি যেটা কিনা প্রিজমটাকে এবং একটা ত্রিভুজাকৃতি সমতলে ছেদ করবে, যেটাকে কিনা আমরা প্রধান ছেদ বলবো। আমরা মোটামুটি একটা ছবি আঁকার চেষ্টা করছি, এখানে খুব একটা ভালো হবে বলে মনে হয় না। মোটামুটি এরকম। আমরা কি বললাম যে প্রান্তরেখা বরাবর যদি আমরা একটা সমকোণে কোনো একটা তল কল্পনা করি যেটা প্রিজমটাকে একটা ত্রিভুজাকৃতি সমতলে আমাদের ছেদ করবে, যেটাকে কিনা আমরা প্রধান ছেদ বলবো। আর এই যে কোণটা উৎপন্ন হবে এটাকে আমরা প্রতিসারক কোণ বলবো, যে কোণটা এই কোণটার সাথে সমান। আমি আবারও বলছি, আমরা প্রান্তরেখা বরাবর যদি কোনো একটা সমকোণে কোনো একটা তলকে কল্পনা করি যেটা কিনা এই প্রিজমটাকে একটা ত্রিভুজাকৃতি সমতলে ছেদ করবে, যেটাকে কিনা আমরা প্রধান ছেদ বলবো। আর এই যে কোণটা এটাকে বলবো আমরা প্রতিসারক কোণ, যে কোণটা এই কোণটা এবং এই কোণটা সমান হবে। আমরা যখন প্রিজমটা নিয়ে আলোচনা করব, এত বড় জিনিসটা তো আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা শুধুমাত্র এটা নিয়ে আলোচনা করব, এই তলটা নিয়ে। আমি যেটা ছবিতে মুছতে দেখাচ্ছি, এরকম একটা ত্রিভুজাকৃতি নিয়ে আমরা ক্যালকুলেশনটা বা আলোচনাটা করব। আর মনে মনে কল্পনাই করব যে এটা একটা প্রিজম আকৃতি জিনিস, এটাকে আমরা মনে মনে কল্পনা করে নেবো, যেটা ইতিপূর্বে তোমরা ছবিতে দেখতে পেয়েছিলে, যেটাকে মুছতে এরকম একটা আসলো। এটাই হচ্ছে সেই প্রিজমের প্রধান অক্ষ, আর এটাই হচ্ছে সেই প্রতিসারক কোণ। এটাই হচ্ছে ত্রিভুজের প্রধান অক্ষ এবং এটা হচ্ছে প্রতিসারক কোণ। এটা নিয়েই আমরা আলোচনাটা করব। এবার যে আলোচনাটা যাচ্ছে, যেটা একটু আগে বলছি, প্রিজমের প্রধান ছেদ বরাবর আলোক প্রতিসরণ। এখানে একটা ত্রিভুজ নিয়েছি, তোমরা একটু আগে আমি বলেছিলাম যে ওই প্রিজম এঁকে যার ছবিটা মুছতে যে সামনের যে অংশটা আমরা প্রধান ছেদটা আমরা নিলাম, এটাই হচ্ছে সেই প্রিজমের প্রধান ছেদ। আর এটা প্রধান ছেদ আর এটা হচ্ছে আমাদের প্রতিসারক কোণ। আমরা প্রধান ছেদটার নাম দিলাম, মনে করো এ বি সি। এখন এখানে একটা আলোক রশ্মি আপতিত হলো, যে কোনো একটা আলোক রশ্মি আপতিত হলো। যেহেতু এটা বায়ু, এটা কাঁচ, প্রতিসরণ হবে, প্রতিষ্ঠিত হয়ে আলোক রশ্মিটা মনে করলাম এটা প্রতিষ্ঠিত হলো। আবার এটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলো, আবার প্রতিষ্ঠিত হলো। এই তাহলে আলোক রশ্মিটা রাস্তা হচ্ছে এই এই এই
আমরা নামকরণ করলাম, মনে করে এটা পি, এটা কিউ, এটা আর এস। এবার আলোক রশ্মিটা তো এইভাবে চলে গেল। এবার আমাদের আপাতন কোণ, প্রতিসরণ কোণ যদি পেতে চাই, আমরা আগেই বলছিলাম আপাতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা আপাতন কোণ বলবো। তাহলে আমাদেরকে এখানে একটা লম্ব অঙ্কন করতে হবে। আমরা এখানে একটা লম্ব আঁকলাম আপাতন কোণ পাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে এই। এবার এটা যদি আমাদের আপাতন কোণ হয়, তাহলে প্রতিসৃত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা প্রতিসরণ কোণ। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ। আর এবার এই আলোক রশ্মিটা যদি সোজা যেত তাহলে কোন বরাবর যেত? সেটা এই বরাবর যেত। এইভাবেও চলে যেত। এবার আমরা এখানেও একটা লম্ব অঙ্কন করব। আমাদের এই ক্ষেত্রে প্রতিসরণ কোণ পেতে গেলে আমাদের লম্ব অঙ্কন করতে হবে। এই এবার এই আলোক রশ্মিটা যদি এই বরাবর যেত তাহলে এই। এবার আমরা এগুলো নামকরণ করি। মনে করো এটা নাম দিলাম এম, এটা এম ড্যাশ, এখানে নাম দিলাম এম, তারপরে এখানে কিছু একটা নাম দিলাম, মনে করো এটা দিলাম ডি, এটা দিয়ে দিলাম ই। ছবিটা মোটামুটি আমাদের হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের আপাতন কোণ, এটা লম্ব, সরি এটা আপাতিত রশ্মি, এটা লম্ব, তাহলে এটা আপাতন কোণ। এটাকে আমরা I1 দিয়ে লিখলাম। এটা প্রতিসৃত রশ্মি, এটা লম্ব, তাহলে এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটা R1 দিয়ে লিখলাম। তাহলে এটা নিশ্চয়ই চ্যুতি কোণ, যেটাকে আমরা ডেল দিয়ে লিখলাম, ডেল 1। এবার এই দিক দিয়ে যদি ভাবি তাহলে এই পুরোটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ বা I2, এইটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আপাতন কোণ যেটা হচ্ছে R2, আর এইটা হচ্ছে আমাদের ডেল 2। এবার আমরা এইটাকে যদি আমরা ডেল ধরি তাহলে দেখো কি কি হচ্ছে। আমরা এটা কি আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে, তাহলে তাহলে ডেল 1 কত হবে? আলোক রশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, আমরা কি দেখছি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে চ্যুতি কোণ হচ্ছে আপাতন কোণ বিয়োগ প্রতিসরণ কোণ, I2 মাইনাস, সরি I2 না, I1 মাইনাস R1। এবার ঠিক একই রকম ভাবে ডেল 2, এখানে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে এটা, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমরা যদি উল্টো দিক থেকে মনে করি তাহলে I2 ইকুয়াল টু, সরি ডেল 2 ইকুয়াল টু I2 মাইনাস R2। তাহলে আমরা এটা যদি যোগ করি ডেল 1 প্লাস ডেল 2 ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এটা আমাদের দাঁড়ালো ডেল 1 প্লাস ডেল 2 ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এবার আমরা যদি এই ত্রিভুজটা নেই, ত্রিভুজ এটা কিউ, কিউ এম ড্যাশ আর, কিউ এম ড্যাশ আর, এই ত্রিভুজটা নেই, তাহলে কি দেখতে পাচ্ছি R1 প্লাস R2, সরি ইকুয়াল টু হবে না,
এর R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল কিউ এম ড্যাশ আর ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার চতুর্ভুজ এ কিউ এম ড্যাশ আর এর কি হচ্ছে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এ কিউ এম ড্যাশ প্লাস অ্যাঙ্গেল কিউ এম ড্যাশ আর প্লাস অ্যাঙ্গেল এ আর এম ড্যাশ ইকুয়াল টু 360 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল এ প্লাস 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল কিউ এম ড্যাশ আর প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল কিউ এম ড্যাশ আর ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এটাকে যদি আমরা এক নং দিলাম, এটাকে যদি আমরা 2 নং দেই, আর এটাকে যদি আমরা 3 নং দেই, তাহলে আমরা এখন 2 নং ও এবং লিখি এবং 3 নং হতে পাই কি পাই? আমরা দেখতে পাচ্ছি R1 প্লাস R2 প্লাস অ্যাঙ্গেল কিউ এম ড্যাশ আর ইকুয়াল টু অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল কিউ এম ড্যাশ আর। কেন? এটাও 180 ডিগ্রি, এটাও আমরা 180 ডিগ্রি, তাহলে এটার পরে ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি। তাহলে এটা কেটে গেল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? R1 প্লাস R2 ইকুয়াল টু অ্যাঙ্গেল এ। তাহলে এবার 1 নং থেকে, সুতরাং 1 নং এ R1 প্লাস R2 ইকুয়াল টু যদি আমরা এ বসাই, তাহলে আমরা কি পাচ্ছি? del 1 প্লাস del 2 ইকুয়াল টু I1 প্লাস I2 এ মাইনাস এ। এটাকে যদি আমরা 4 নং দেই, একটু মুছে নিচ্ছি। আমাদের ক্লাস এইটা একটা উপপাদ্য আছে যে কোনো একটা ত্রিভুজের কোনো একটা বাহুকে যদি আমি বর্ধিত করি, তাহলে এই যে বহিকোণ উৎপন্ন হয়, এর মান আর এর মান সমান হয়। এই কোণটার যা হয়, এই দুটো কোণের সমষ্টি তাই হয়। ঠিক আছে? কোনো একটা ত্রিভুজের কোনো একটা বাহুকে যদি আমি বর্ধিত করি, তাহলে যে বহিকোণ উৎপন্ন হয়, এর মান অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। অর্থাৎ এটা যদি কথার কথা 150 ডিগ্রি হয়, এই দুটো কোণ যোগ করেও 150 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ত্রিভুজটা কিউ আর ও ডি, এই ত্রিভুজটার এই কিউডি বাহুকে বাড়ানো হয়েছে। তাহলে এই যে বহিকোণটা উৎপন্ন হয়েছে, অর্থাৎ আমি যদি লিখি আর কিউ ডি
এর ত্রিভুজের কিউডি বাহুটাকে কি করছি, কিউডি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, দেয়ারফর এখানে কি দেখা যাচ্ছে, বহিঃকোণটা কত, ডেল ইকুয়াল টু del 1 প্লাস del 2, এই অর্থাৎ এই যে কোণটা, এটা যে এই যে বহিঃকোণটা, এটা কার সাথে সমান হবে, এই দুটো কোণের সাথে সমান হবে। এই যে বহিঃকোণটা, এটা হচ্ছে ডেল, এই কোণটা এই দুটো কোণের সাথে সমান হবে, অর্থাৎ del 1 প্লাস del 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের ডেল। তাহলে আমরা এখানে 4 নং, সুতরাং 4 নং থেকে আমরা কি লিখতে পাচ্ছি, ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, যা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। আলোক, একটু দেখো একটা অঙ্ক, কোনো আলোক রশ্মি জল থেকে বায়ুতে প্রবেশ করছে, তাহলে জল থেকে বায়ুতে যদি প্রবেশ করে তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, জল থেকে বায়ুতে 50 ডিগ্রি কোণে আপতিত হলো, ঠিক আছে। চ্যুতি কোণ 20 হলে প্রতিসরণ কোণ কত? আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। জল থেকে বায়ুতে আপতিত হচ্ছে, তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের ক্ষেত্রে কি হচ্ছে, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে কি হচ্ছে, আমরা কি জানি, ডেল ইকুয়াল টু আর মাইনাস আই। এখানে কি বলছে, আপতন কোণ হচ্ছে 50 ডিগ্রি, চ্যুতি কোণ 20 ডিগ্রি, দেয়ারফর 20 ডিগ্রি ইকুয়াল টু আর মাইনাস 50 ডিগ্রি, সুতরাং আর ইকুয়াল টু 70 ডিগ্রি। সুতরাং প্রতিসরণ কোণ ডিগ্রি। এখানে আরো একটি অঙ্ক দেখতে পাচ্ছ, পরবর্তী অঙ্ক যেটা বলছে, একটি আলোক রশ্মি বায়ু থেকে কাঁচে লম্বভাবে বিভেদ তল ঘেঁষে আপাতিত হলো, দুই ভাবে, একটা হচ্ছে লম্বভাবে আপাতিত হয়েছে, আর একটা হচ্ছে বিভেদ তল ঘেঁষে আপাতিত হয়েছে। প্রতি ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ নির্ণয় করো। তাহলে আমাদের কি হচ্ছে, আলোক রশ্মি যদি লম্বভাবে আপতিত হয়, এর আগে আমি বলছি যে কত কোণ, আপতন কোণ কত হয়, 0। আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে আপতন কোণ I ইকুয়াল টু 0। আমরা স্নেলের সূত্র থেকে কি জানি, আমরা জানি কি জানি, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ। তাহলে সাইন আই না, এভাবে আমরা যদি এরকম করি, মিউ সাইন আর কোনাকুনি গুণ যদি আমরা করি, ইকুয়াল টু সাইন আই, দেয়ারফর মিউ সাইন আর ইকুয়াল টু আই এর মান কত, 0 ডিগ্রি, ওটা 0 ডিগ্রি হবে। দেয়ারফর মিউ সাইন আর ইকুয়াল টু সাইন 0 কত, 0, দেয়ারফর সাইন আর ইকুয়াল টু 0, দেয়ারফর সাইন আর ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি,
দেয়ারফোর আর ইকুয়াল টু 0°। তার মানে আপাতন কোণ যদি লম্বভাবে আপতিত হয় তাহলে আপাতন কোণ যেরকম 0°, আমরা দেখতে পাচ্ছি প্রতিসরণ কোণও 0°। সুতরাং প্রতিসরণ কোণ (0°)। আবার আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে, বিভেদ তল ঘেঁষে গেলে, আবার আপতিত রশ্মি বিভেদ তল ঘেঁষে গেলে আই ইকুয়াল টু কত হবে? 90°। ঠিক আগের মতো সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ। দেয়ারফোর সাইন আর ইন্টু মিউ ইকুয়াল টু সাইন আই। দেয়ারফোর সাইন আর ইন্টু √2 মিউ ইকুয়াল টু, কাছের প্রতিসরাঙ্ক 2 বলা আছে, তাহলে মিউর মান হচ্ছে 2, এখানে সেটা কাজে লাগেনি, ইকুয়াল টু সাইন 90°। দেয়ারফোর সাইন আর ইকুয়াল টু সাইন 90 হচ্ছে 1/√2। দেয়ারফোর সাইন আর ইকুয়াল টু সাইন 45°। দেয়ারফোর আর ইকুয়াল টু 45°। সুতরাং প্রতিসরণ কোণ 45°। তাহলে দেখতে পাচ্ছি যদি লম্বভাবে আপতিত হয় তাহলে প্রতিসরণ কোণ হচ্ছে আমাদের 0°, আর যদি বিভেদ তল ঘেঁষে যায় তাহলে প্রতিসরণ কোণ হচ্ছে আমাদের 45°। অঙ্ক দেখতে পাচ্ছ তোমরা বোর্ডে, অঙ্কটা হচ্ছে একটি আলোক রশ্মি 30° কোণ বিশিষ্ট প্রিজমের একটি তলে 60° কোণে আপতিত হলে নির্গমন রশ্মিটির মোট চ্যুতি 30° হলে দেখাও যে নির্গত রশ্মি প্রিজমের তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কত, মিউ বের করতে হবে। এখানে আলোক রশ্মি প্রিজমের একটি তলে, এখানে কি দেখা যাচ্ছে? প্রিজমের একটি তলে 60° কোণে আপতিত হলে চ্যুতি কোণ 30°, অর্থাৎ এখানে ডেল ইকুয়াল টু হচ্ছে আমাদের 30°, এ ইকুয়াল টু হচ্ছে আমাদের এ ইকুয়াল টু 30°, I1 ইকুয়াল টু হচ্ছে 60°, আমাদের I2 ইকুয়াল টু কত আমাদেরকে বের করতে হবে। আমরা কি জানি? আমরা জানি ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে সুতরাং I2 ইকুয়াল টু ডেল প্লাস এ মাইনাস I1 ইকুয়াল টু ডেলের মান কত? 30°, এর মান কত? এটাও 30°, আর I2 মান I1 এর মান হচ্ছে 60°, তাহলে এটা হচ্ছে 0°। তাহলে কি হচ্ছে? আমরা যেটা বলছি যে নির্গত রশ্মিটি প্রিজমের তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত, সুতরাং নির্গত রশ্মিটি প্রিজমের তলের সঙ্গে
লম্বভাবে অবস্থিত, এটা ওরা বলছে, লম্বভাবে অবস্থিত। কেন সেটা আমরা ইতিপূর্বে বলছি। সুতরাং দ্বিতীয় তলের আপাতন কোণ দ্বিতীয় তলের আপাতন কোণ R2 ইকুয়াল টু হচ্ছে 0। সুতরাং প্রথম তলের প্রতিসরণ কোণ কারণ আমরা জানি মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, I1 এর মান আমাদের আছে, R1 এর মান লাগবে। প্রথম তলের প্রতিসরণ কোণ R1 ইকুয়াল টু R2 না, R1 ইকুয়াল টু A মাইনাস R2। সুতরাং R1 ইকুয়াল টু A হচ্ছে 30 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি, দ্যাট মিনস 30 ডিগ্রি। আমরা জানি কি মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু সাইন আই কত, আই হচ্ছে 60 ডিগ্রি আর আর কত 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন 60 মান √3/2, সাইন 30 মান হাফ ইকুয়াল টু হচ্ছে √3। তাহলে দেখা যাচ্ছে যে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক হচ্ছে √3 ইকুয়াল টু 1.732। এখানে ছোট করে লিখে দিচ্ছি। সুতরাং প্রিজমের তলের প্রতিসরাঙ্ক (1.732) প্রায়। শুরুতেই আমি যেটা বলছিলাম যে আলো চ্যাপ্টারটা অনেক বড়, এটাকে মোটামুটি 4 ভাগে ভাগ করছি। তার মধ্যে একটা ভাগ আজকে মোটামুটি করা হলো, বাকি 3টা ভাগ পরবর্তী ভিডিওগুলোতে আমরা করব। এই ভাগটা সব থেকে বড় ছিল, তো তোমরা করবে। পরবর্তী ভিডিওগুলো, পরবর্তীতে যে ভাগগুলো আছে সেটা পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে।